গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে চলে এলাম। আর নতুন ক্লাসে তোমাদের গণিত প্রভা বইয়ের 33 নম্বর পেজে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হবে। কোষে দেখি 2.3। তো দেখো এখানে 7 দাগের প্রথম যে অঙ্কটি রয়েছে, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরানো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরানো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করে, তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে কত টাকার নতুন বই কেনা হয়েছিল সেটা আমাদের হিসেব করতে হবে। তো চলো আমরা হিসেব করে নিই। দেখো আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে সরকারি অনুদান পেল 74,350 টাকা, চাঁদা আদায় হলো 4,350 টাকা, আর পুরানো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। তাহলে মোট কত টাকা হলো সেটা আগে আমরা হিসেব করব। মোট কত টাকা পাওয়া গেল, মোট কত টাকা পাওয়া গেল আমরা যদি যোগ করি, তার মানে এখানে আমরা 0, 5 5 10 0, হাতে 1, 3 3 9, 3 3 9, আর হাতে 1, 10 0 আবার হাতে থাকে 1, তার মানে এখানে 4 4 8, 9 হাতের 1 10, 10 0, 8, 7 সাথে হাতের 1 যোগ করলে 8। তার মানে মোট টাকা হলো 80,000 টাকা। এই যে 80,000 টাকা মোট হলো, এইটাকে আমরা কি অনুপাতে ভাগ করব সেটা তোমাদের বলা আছে। 15:3:2 অনুপাতে ভাগ করা হবে। কিসের জন্য? না নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে। তো আমরা সেটা লিখে নেব। দেখো তারপর কি বলা হয়েছে, এই যে টাকা 80,000 টাকা তো হলো আমরা যোগ করে, এই টাকা নতুন বই কিনতে, পুরানো বই বাঁধাতে ও কর্মচারীদের বেতন দিতে 15:3:2 এই অনুপাতে কিন্তু 15:3:2 এই অনুপাতে কিন্তু খরচ করা হলো। তাহলে আমাদের কাছে এখন প্রশ্ন, নতুন বই কিনতে কত খরচ হয়েছে। তাহলে আমরা নতুন বই কেনার যে খরচ তার আনুপাতিক ভাগাহার নির্ণয় করব। অতএব আমরা লিখব নতুন বই কেনার খরচের আনুপাতিক ভাগহার। তো আনুপাতিক ভাগহার নিশ্চয়ই তোমরা আগের অঙ্কতে দেখেছো যে কিভাবে আনুপাতিক ভাগহার নির্ণয় করতে হয়। আনুপাতিক ভাগহার মানে মোট জিনিসের কত অংশ। তো এখানে দেখো 15, 3 আর 2 মোট কত ভাগে ভাগ করা হয়েছে টোটাল টাকাটাকে, 15 ভাগ, 3 ভাগ আর 2 ভাগ। এই যোগ করলে পাবো কত ভাগে ভাগ করা হয়েছে, আর তার মধ্যে 15 ভাগ হচ্ছে নতুন বই কেনার জন্য। এটা কি আমরা বলি আনুপাতিক ভাগহার। অর্থাৎ এটা যোগ করলে 15 3 18, 18 আর 2 20, 20 ভাগের মধ্যে 15 ভাগ নতুন বই কেনার জন্য খরচ করা হবে। কিন্তু মোট টাকা তো 80,000 টাকা। সেই 80,000 টাকার 20 ভাগের 15 ভাগ নতুন বই কিনতে খরচ হচ্ছে। তাহলে নতুন বই কিনতে কত খরচ হচ্ছে জানতে গেলে এই 80,000-এর সাথে এই আনুপাতিক ভাগহার গুণ করে ফেলতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো। অতএব নতুন বই কেনার খরচ যেটা আমাকে নির্ণয় করতে হবে, নতুন বই কেনার খরচ কত হবে। নতুন বই কেনার খরচ, এই যে আমাদের যে 80,000 টাকা আছে তার সাথে আমরা কি গুণ করে ফেলবো, এই আনুপাতিক ভাগহারকে। তাই আমরা গুণটা করে নেব। এই 80,000 তার সাথে 15/20, এটাকে গুণ করলেই আমরা বুঝতে পারবো নতুন বই কেনার খরচ কত। আমরা খরচটাকে টাকা হিসাবে দেখাবো, টাকা হিসাবে লিখবো। তো 20 দিয়ে যদি আমি কাটি, এখানে প্রথমে 0 0 কেটে দাও, অর্থাৎ 10 দিয়ে কেটে দিলাম। তারপর 2 দিয়ে যদি এটাকে কাটি, এটা হচ্ছে কত দেখো, 2 দিয়ে কাটলে 4 2 8 0, তারপর 3টে 0 বসে যাবে। আর এখানে তো বুঝতেই পারছো 4 15 60, আর 3টে 0 রয়েছে, তো সেই 3টে 0 আমরা বসিয়ে দেব, 60,000 টাকা। অতএব নতুন বই কিনতে কিন্তু খরচ পড়লো কত, নতুন বই কিনতে কিন্তু খরচ পড়লো ঠিক 60,000 টাকা। তাই নতুন বই কেনার খরচ কত নির্ণয় করতে বলা হয়েছিল, সেই নতুন বই কেনার খরচ কত হলো, 60,000 টাকা। তো এইভাবে আমরা 7 দাগের অঙ্কটা সহজেই করে ফেললাম। আমরা নেক্সট অঙ্ক যাব 8 দাগের অঙ্ক। তো 8 দাগের অঙ্ক বিশেষ ইম্পর্টেন্ট, 8 দাগের অঙ্কটা একটি বিশেষ অঙ্ক। তো চলো দেখে নিই 8 দাগের অঙ্কটা কি রয়েছে। তাহলে দেখো 8 দাগের অঙ্কে কি বলা হয়েছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1,050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হলঘরে
11:3:3:1/2 অনুপাতে বসানো হয়েছে। প্রতি হলঘরে কতজন বসবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনুপাতটা দেয়া রয়েছে সেই অনুপাতটা কিন্তু ভগ্নাংশ ইনভলভ আছে, অর্থাৎ প্রথমবার তোমরা পাচ্ছ এই অধ্যায়ের যেখানে অনুপাত কিন্তু ভগ্নাংশ আকারে দেয়া আছে। তো এই ভগ্নাংশ আকারে দেয়া থাকলে অঙ্কটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো টোটাল কতজন এসেছে, 1050 জন। তাদের আমরা ভাগ করব 11, 3 এবং 3:1:2 এই অনুপাতে। তো কিভাবে করব, তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো আমাদের অঙ্কে বলা হয়েছে কি মোট 1050 জন এসেছেন ট্রেনিং নিতে। তাদের 3টি হলঘরে বসানো হলো 11:3:3:1:2 অনুপাতে। তো দেখো এখানে অনুপাতটা ভগ্নাংশে আছে। তো ভগ্নাংশ থাকলে আমরা প্রথমে যেভাবে করে নেব ক্যালকুলেশন, দেখো এটা 11:3 তো রাখলাম, এটাকে আগে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। এখানে 3 দুগুণে 6, একে 7, এটা কি হবে 7/2 অনুপাত হয়ে যাবে। তো 7/2 অনুপাত হয়ে যাবে, 7/2 অনুপাত হয়েছে। তো দেখো এখানে তোমাদের মনে রাখতে হবে 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 11-র নিচে কিছু নেই মানে 1 আছে। যখন কোনো অনুপাতে এইরকম ভগ্নাংশ এসে পড়বে তখন যেগুলো হর আছে তাদের লসাগু করতে হবে, অর্থাৎ 1, 1 আর 2 এর লসাগু করতে হবে। তো দেখো এখানে লসাগু করলে তো আর ভাঙবে না, ভাঙা যাবে না, তাই লসাগু কত হবে এদের, লসাগু এদের গুণ করে নিতে হবে, অর্থাৎ 1 × 1 × 2 লসাগু হবে 2। এই 2টাকে প্রত্যেকের সাথে গুণ করে আগে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে নিতে হবে। তাহলে দেখো 11/1 এর সাথে আমি 2 গুণ করব, লসাগু যেহেতু 2 হয়েছে 2 গুণ করছি। 3/1 এর সাথেও 2 গুণ করব, আর 7/2 এর সাথেও 2 গুণ করব। তো 2 গুণ করার পর এটা পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত হয়ে যাবে। 11 × 2 কত হবে তোমার 22, 11 × 3 কত হবে 6, নিচের 1 তো বসানোর দরকার নেই। আর এখানে দেখো এখানে 2 2 কেটে যাবে, তার জন্য এটা হবে 7। অর্থাৎ এইভাবে আগে প্রথমে ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে নেব। আর পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে নেবার পরেই আমরা কোন হলঘরে কতজন বসেছে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমি যদি বলি প্রথম হলঘরের কথা, প্রথম হলঘরে বসা ব্যক্তি সংখ্যার আনুপাতিক ভাগহার আমরা নির্ণয় করব। আনুপাতিক ভাগহার কত হবে, আনুপাতিক ভাগহার মানে মোট কত অংশ, আনুপাতিক ভাগহার মানে তোমরা তো এতক্ষণে বুঝতে পেরেছো কত অংশ। তো আনুপাতিক ভাগহার কত অংশ আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো টোটাল হচ্ছে 22 + 6 + 7, তার মধ্যে 22 অংশ, তার মানে এখানে 22 আর এখানে হচ্ছে 22 × 6 28, 28 × 7 35, 35 ভাগের মধ্যে 22 ভাগ। তাহলে প্রথম হলঘরে কতজন বসেছে, অতএব প্রথম হলঘরে বসেছে কতজন, প্রথম হলঘরে বসেছে কতজন, প্রথম হলঘরে বসেছে কতজন, সহজেই আমরা 1050 এর সাথে আমরা 22/35 যদি গুণ করে নিই তাহলে প্রথম হলঘরে কতজন বসেছে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তো 35 দিয়ে যদি তুমি এটাকে কাটো এটা 30 হবে, আর 30 আর 22 গুণ করলে হচ্ছে তোমার 660, তার মানে প্রথম হলঘরে বসেছে 660 জন। তো একইভাবে তোমরা কি পারবে দ্বিতীয় হলঘরে কতজন বসেছে, তৃতীয় হলঘরে কতজন বসেছে নির্ণয় করে নিতে। তো প্রথম হলঘরের তো আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা দ্বিতীয় হলঘরে কতজন বসেছে এবং তৃতীয় হলঘরে কতজন বসেছে সহজেই বুঝতে পারছো। তো তার জন্য কি করবে, দ্বিতীয় হলঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগহার বার করে নেবে, এইগুলোকে যোগ করবে। আর এখানে 22-এর বদলে দ্বিতীয় হলঘরের জন্য কি আসবে 6 আসবে, সেই 6কে তুমি 1050-এর সাথে গুণ করলেই কিন্তু তোমার ক্যালকুলেশন পেয়ে যাবে এবং তৃতীয় হলঘরেরও একইভাবে নির্ণয় করবে। তো দেখো এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম, দেখো তোমরা পারো কি, না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তো আমি শেখানোর চেষ্টা করব। তো তোমরা এটা করবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেল এবং এখান থেকে দেখে পরীক্ষায় ভালো ফল করো এই আশা রাখছি। আশা করি তোমরা অঙ্ক ভালো করে বুঝতে পারছো এবং পরীক্ষার প্রস্তুতি তোমাদের ভালো হচ্ছে।